আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে ২ সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। ২০২৬-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত। আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ৫ কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। এবং দ্বিতীয় টি-20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজয় উৎসব উদযাপনে নানা আয়োজনের খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথ সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা, এই সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেওয়া হয়েছে। সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন আদালত। তবে হাইকোর্ট বলেছেন, যেসব সংশোধনীর বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ২০১১ সালের ৩০শে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করা হয় নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে। সেসব নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। ৫ই আগস্টের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে ২টি রিট করা হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল, যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য পরিণত হয়েছে। এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও আরো কিছু সংশোধন নিয়ে সিদ্ধান্ত জানান আদালত। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। রায়ে কিছু পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। তার মধ্যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক,
এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে জারি করা রুলের শুনানিতে রিটকারীর পক্ষ, বিএনপি ও জামায়াতে ইসলামী এবং রাষ্ট্রপক্ষ অংশ নেয়। মাঝফলক মান্না, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের 3 মাস পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। তিনি কিভাবে দেশ ছাড়লেন তা জানতে চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে আইনশৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরাগ আজিমের রিপোর্ট। ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী। শুনানিতে তদন্তের সময়সীমা আরও 2 মাস বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে কি করা হয়েছে তা জানতে আদালতের আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন। এটা 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। গুমের বিষয়েও মানবতাবিরোধী অপরাধের মামলায় সংযুক্ত হবে বলে জানায় প্রসিকিউশন। গুম সংক্রান্ত যে অপরাধ মানবতা বিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে 2026 সালের 30শে জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কমিশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চক্কর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতেই জানানো হয়, D8 সম্মেলনে যোগ দিতে বুধবার মিশর যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সম্মেলনের এবারের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন শিক্ষা কমিশন গঠন প্রসঙ্গে। 9 এবং 10 এর টেক্সট বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের গ্রান্ট শব্দটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে। এটা টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। এডুকেশন রিফর্ম কমিশন এখনই না করে আমরা কোথায় কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি সেই জায়গাটায় আমরা ফোকাস করছি। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সাংবাদিকরা জানতে চান, আগে নির্বাচন নাকি আগে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার? যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, এখানে কোনো মাফ নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রতিনিয়ত বাজার মনিটর করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এটা নিয়ে ভালো কাজ হচ্ছে। চক্কর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেছেন, আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে। আর সে কারণেই জনগণের আস্থা অর্জনের সব ধরনের চেষ্টা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ নিয়ে সবাইকে সজাগ থাকার কথাও বলেছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফাকে মানুষের কাছে তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভাগীয় কর্মশালা করছে বিএনপি। মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 3 জেলার কর্মশালায় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন সিনিয়র নেতারাও। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 এন্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। কোন ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় না দিয়ে যে কোনো ষড়যন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 81 সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলে তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। না, আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিই। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠনের জন্য 5 দিনের আলটিমেটাম দিয়েছেন এই ঘটনায় শহীদ, চাকরিচ্যুত ও কারাবন্দীদের পরিবারের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তারা। রাজধানীতে এক সমাবেশ থেকে আটক বিডিআর জওয়ানদেরও মুক্তির দাবি জানান তারা। এনামুল কবির, রূপমের রিপোর্ট। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজন, চাকুরিচ্যুত ও কারাবন্দী পরিবার সদস্য ও স্বজনরা। দাবি ওঠে হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন গঠনের। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এমন কাউকে নিয়োগ করতে হবে যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। কারাগারে আটকদের মুক্তিও চান তারা। পিলখানা হত্যাকাণ্ড কিন্তু শুধু ভিকটিম পরিবারের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের আন্দোলন। যারা পরিকল্পনায় জড়িত ছিল, খুনি হাসিনা তো অবশ্যই ছিল, রয়ের লোক ছিল, পলিটিক্যাল লিডাররা ছিল, এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আমার হাজবেন্ড, তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটার জন্য আমি গত 4 মাসে অনেক চেষ্টা করেছি, যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি,
আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দেওয়া হয়নি। কমিশন গঠন করে দ্রুত তাদের কাজ শেষ করারও দাবি জানান সাবেক সেনা কর্মকর্তা ও স্বজনরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকার যখনই চাইবে তখনই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তাই করবে উল্লেখ করে সিইসি আরও বলেন, মানুষকে নির্বাচনমুখী করতে হবে। আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন সিইসি। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নানামুখী বক্তব্যের মাঝে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশন কি প্রস্তুত? প্রশ্ন ছিল সিইসির কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও তুলে ধরেন সিইসি। কথা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করার বিষয়েও। যখনই আমরা প্রয়োজন বোধ করব, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করব, আমরা ইনশাআল্লাহ এই আলোচনা আমরা চালিয়ে যাব। আমরা আমাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সলা কি দাঁড়াইয়া দেখি, আপনারা এটা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত, সময় আসলে তো দেখতে পাবেন। তো ভুয়া ভোটার বাতিল এবং ন্যায্যতার ভিত্তিতে সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান সিইসি। বলেন, ভোট নিয়ে মানুষের অনাগ্রহ দূর করতে হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে দুদক। রুকসানা আমিনের রিপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ ৯ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান শুরু করল দুদক। তাঁর ও তার পরিবারের বিরুদ্ধে মোট লোপাটকৃত অর্থের পরিমাণ ৮০,০০০ কোটি টাকা। বিশাল এই অঙ্কের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যের বিরুদ্ধে। দুদকের প্রধান কার্যালয়ে এ নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। জনাব শেখ হাসিনা সমতর অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 8টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার বহুল আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ৮ ব্যাংকের ৩০ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত ১২৫১ কোটি ২৫,৩৬,৭৭৮ টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে ডিজিটাল লটারির মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে দুর্নীতি বা তদবিরের কোনো সুযোগ নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে এবারও লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি 680টি বিদ্যালয়ে ভর্তির জন্য 10,08,716টি আসনের বিপরীতে 6,35,072টি আবেদন গ্রহণ করা হয়। লটারি প্রক্রিয়ায় অংশ নেয় 3,198টি বেসরকারি বিদ্যালয়। 10,07,673টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হয় 3,48,467টি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হয় লটারি। খারাপ যারা কম মেধাবী তাদেরকে তো উঠিয়ে আনতে হবে, এবং সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। দুপুর 2টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছায় লটারির ফল। শিক্ষকরা বলছেন, ভর্তির এমন পদ্ধতিতে দুর্নীতির সুযোগ নেই। আমরা যে তালিকাটা আমরা লটারির মাধ্যমে পাই, ঠিক ওই তালিকাকেই কিন্তু আমরা গুরুত্ব দিই। এর বাইরে কোনো কথা সে যত প্রভাবশালী হোক না কেন, আমি মনে করি সিস্টেমটা ভালো। তো কাজেই ভবিষ্যতে যাতে সিস্টেমের যদি কোনো লুপহোলস থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, যদি সেটাকে আরও উত্তরণের জন্য যেভাবে সমাধান করা উচিত সেভাবে করা উচিত। ডিজিটাল লটারির ভর্তি ফল ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে SMS এর মাধ্যমে পাওয়া যাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারে প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ T20 সিরিজ 2024। কিংস্টনে সিরিজের দ্বিতীয় T20তে বুধবার আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায়। 7 রানে প্রথম T20তে জিতে সিরিজে 1-0তে এগিয়ে রয়েছে টাইগাররা। অলরাউন্ডার শামীম পাটোয়ারি জানিয়েছেন, এক ম্যাচ হাতে রেখে এবার সিরিজ জয়ের পরিকল্পনায় টাইগাররা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। মস্কোয় শক্তিশালী বোমা বিস্ফোরণে রুশ জেনারেল ইগর কিরিলভ নিহত। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU দায়ী বলে রয়টার্সের দাবি। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বলেছেন, বিশ্বব্যাপী দারিদ্র্য মোকাবেলায় অনন্য ভূমিকা রেখেছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIJ-এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনুসকে ক্ষুদ্র ঋণ চালু করার জন্য 2004 সালে পূর্ব তিমুরে আমন্ত্রণ জানানো হয়েছিল। একে তার দেশে ক্ষুদ্র ঋণের সূচনা বলে উল্লেখ করে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সিরিয়া সংকট, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ও মিয়ানমারের সংঘাত নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে কথা বলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। Elimination of poverty has contributed to a much more peaceful, tranquil environment in a society, in a country. So that's my argument. And Grameen Beg, Professor Mohamed Yunus' contribution, first, regardless of the debate about the causes, consequence of poverty, gave hope, better life to millions of people. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করতে পারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য করে তিনি জানান, দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে 31 দফা রিফর্ম আমরা করব। এখন কিছু হলে ভালো, না হলেও অসুবিধা নাই, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে
আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। জাতির সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও বলেন, শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি 2011 সালের 10ই মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16ই ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমানভাবে দায়ী। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। দুপুরে রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনে জাপার অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। এই আন্দোলনে জাতীয় পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তবুও পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরেফা কাদের উপস্থিত ছিলেন। আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে আগাগোড়া জড়িত ছিলাম, প্রমাণ আছে। আমাদের লোকরা, আমাদের নেতাকর্মীরা সেখানে জেল খেটেছে, মারা গেছে, তার ডকুমেন্টারি এভিডেন্স প্রেস কনফারেন্স দিয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হুলিয়া হয়েছে, তারা পালিয়ে বেরিয়েছে, সেগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক, জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দ্য সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন SBU হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। রাজধানী মস্কোর রায়াজনিস্ক প্রসপেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলভ, মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। যুক্তরাষ্ট্র যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের জন্য গোপনে ইউক্রেনে বিনিয়োগ করছে, এই তথ্য ফাঁস করেছিলেন কিরিলভ। সে কারণে 2022 সালেই তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পোহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12ই ডিসেম্বর বিকেল 3টা থেকে আইস্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু ও অন্যরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন উপাচার্য SM হাসান তালুকদার। পরে বিজয় র্যালি শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক প্রদান করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এই সময় উপাচার্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সংবাদ। নীলফামারীতে বসতভিটায় মালটা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মালটা এক। সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রকৃতি সংবাদ।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মিডওয়াইফারি পেশায় প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামে 20 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিকাশ। বৃত্তির আওতায় 2 ব্যাচে 10 জন করে মোট 20 জন শিক্ষার্থীকে 6 বছরের জন্য টিউশন ফি প্রদান করবে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে রাজধানীর আদাবর ক্যাম্পাসে এই সম্পর্কিত একটি চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর লরা রেইনকেনবাক। আয়োজকরা জানান, নিরাপদ মাতৃত্বের সেবা প্রদানের লক্ষ্যে মিডওয়াইফারি শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশ, মালয়েশিয়ার বিপক্ষে 120 রানের জয়। অনূর্ধ্ব 19 নারী টি20 এশিয়া কাপে মালয়েশিয়াকে 120 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে বি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ লাল সবুজের তরুণীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 149 রান তোলে বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে 45 রান ওঠে, 26 রান করেন ফাহমিদা। তৃতীয় উইকেটে নেমে নির্ধারিত 20 ওভারের শেষ পর্যন্ত থাকেন ম্যাচ সেরা জান্নাতুল মাওয়া। 45 বলে 4 বাউন্ডারিতে তিনি খেলেন 45 রানের ইনিংস। জবাবে মাত্র 29 রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার মেয়েরা। হোস্টদের হয়ে 2 অঙ্কের ঘরে রান তুলতে পারেনি কেউই। বাংলাদেশি মেয়েদের হয়ে নিশিতা আক্তার নিশি 3 রানে 5 উইকেট নিলেও ম্যাচ সেরার পুরস্কার জেতেন জান্নাতুল মাওয়া। 19শে ডিসেম্বর শুরু হবে সুপার 4-এর ম্যাচ। প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে গ্রুপ এর ভারত নেপাল ম্যাচের পর। দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট SMC+ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ T2024 শুরু হচ্ছে 19শে ডিসেম্বর। আয়োজনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, 5 দিনের এই টুর্নামেন্টে দেশের 40টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রোলাইট ড্রিঙ্কস SMC+-এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে 6টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। এই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা। সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়। ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। 2026-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা স্পষ্ট, বলেছে প্রেস উইং। বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের সিদ্ধান্ত। আগামী নির্বাচন অতীতের সব নির্বাচনের চেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 5 কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। এবং দ্বিতীয় টি20তে বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টিম টাইগার্সের সিরিজ জয়ের হাতছানি। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।